তেলেঙ্গানা রাজ্যে এক দরিদ্র পরিবার তারা দিনের পর দিন এই বৃদ্ধ লোকটির মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কিন্তু কেন এমন অমানবিক অপেক্ষা সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে আপনি শুধু ঘটনাটি জানবেন না, শিখতে পারবেন জীবনের অনেক মূল্যবান পাঠও। তো বন্ধুরা, বেশি আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। গল্প শুরু হয় কোনো এক ভোরে পাখির কিচিমিচি শব্দে ও প্রাকৃতিক কিছু দৃশ্য দিয়ে। সকাল হতে না হতে সবাই জীবিকার সন্ধানে বের হয়ে পড়ে। কেউ যাচ্ছে মাঠে, কেউ যাচ্ছে হাটে, কেউ বা আবার দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। শিশুরাও আনন্দে মাঠে খেলাধুলা করতে থাকে। এভাবেই দিন পেরিয়ে রাত্রি নামে, আর সেখান থেকে গল্প গড়িয়ে যায় মুভির মূল কাহিনীতে। এখানে দেখা যায় এসিবি দিয়ে খাল কিংবা পুকুর খনন করা হচ্ছে। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতেছে, যেমনটা গ্রামে পাই হয়। নতুন কিছু হলে গ্রামের লোকজন কাজ পেলে সেটি দেখার জন্য চলে আসে। তো খননের সময় ড্রাইভার মাটির ভিতরে কিছু একটা দেখতে পায়। সে আশেপাশে তাকিয়ে মাটিগুলো আলাদা এক পাশে রেখে দেয়। কাজ শেষে সবাই চলে যাওয়ার পর সে পানির ভিতরে কিছু একটা পরিষ্কার করতে থাকে। হাতটি উপরে তুলতে দেখা যায় একটি মূর্তি। আসলে এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি ছিল একটি সোনার মূর্তি। লোকজন দেখে ফেলার ভয়ে লোকটি মূর্তিটিকে একটি বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সে তার মায়ের কাছে সিন্দুকের চাবি চায়। তার মা জিজ্ঞাসা করে, সিন্দুকের চাবি দিয়ে তুই কি করবি, আর এই বস্তার মধ্যে কি আছে? সে বলে, স্বর্ণ স্বর্ণ। এত কথা না বলে চাবিটা দাও তো। চাবি নিয়ে সে মূর্তিটি সিন্দুকে রেখে বাহিরে এসে মাকে বলে, দরজা জানালা খোলা রেখে কোথাও যেও না, যোগ ভালো না, চুরি হয়ে যেতে পারে। আমি বের হচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। এই কথা বলে সে বাইক নিয়ে বের হয়ে যায়। তখন তার মা বলে, বাসায় তো টাকার পাহাড় পড়ে আছে, যে চোর আসবে চুরি করতে। সেই রাতেই হঠাৎ করে তার মায়ের ঘুম ভেঙে যায়। তিনি সিন্দুকের চাবি নিয়ে সিন্দুকটি খুলে পুরোপুরি অবাক হয়ে যান। মূর্তিটিকে প্রণাম করে আবারও সে জায়গায় রেখে লক করে দেন। পরের দিন সকালে গ্রামের একটি চায়ের দোকানে আমরা কয়েকজন মুরব্বীকে দেখতে পাই। তাদের মধ্যে থাকা এই লোকটির নাম হলো বাপু, যাকে ঘিরে আমাদের এই পুরো গল্প। বাপু চা খেয়ে যখন চলে যেতে যায়, তখন দোকানদার বলে ওঠে, কি কাকা, টাকা পয়সা দেবেন না? বাপু বলে, ভুলে গেছি রে বাবা, এনে টাকা। আসলে মানুষ যখন বৃদ্ধ হয় তখন শিশুর মতো হয়ে যায়। একটু আগে করা কাজ একটু পরে ভুলে যায়। এর পরের সিনে আমরা মাল্লায়া ও তার স্ত্রী আমানিয়াকে দেখতে পাই। মাল্লায়া হলো ওই দাদুর একমাত্র ছেলে। মাল্লায়ার একটি ছেলে ও একটি মেয়ে আছে। মেয়েটির নাম হলো লক্ষ্মী। সে কলেজে পড়ে এবং পড়াশোনা খুব ভালো। লক্ষ্মীর ছোট ভাই রাজু স্কুল কলেজে না গিয়ে এখন অটো চালাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি ওয়ান এক্সবেটের সম্পর্কে। যারা ওয়ান এক্সবেটের সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি। ওয়ান এক্সবেট হলো বিশ্বের অন্যতম বুকমেকার প্ল্যাটফর্ম। তারা আমার সাবস্ক্রাইবারদের দিচ্ছে 500 টাকা ডিপোজিটে 50,000 টাকা জিতে নেওয়ার সুযোগ। তো আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আমার দেওয়া প্রোমো কোড CNBD50 আর 500 টাকার ডিপোজিটে পেয়ে যান 50,000 টাকা জিতে নেওয়ার সুযোগ। টাকা তো পেয়ে গেলেন, কিন্তু নিবেন কিভাবে? চিন্তার কোনো কারণ নেই। নগদ, বিকাশ, রকেট এমনকি ব্যাংকের মাধ্যমেও উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, ডানে বাবা না তাকিয়ে পিন কমেন্টে থাকার লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে উপার্জনের যাত্রা শুরু করুন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করুন CNBD50। আমানিয়া খুব খুশি, কারণ এবার তাদের খুব ভালো ফসল হয়েছে। সে আশা করে এবার হয়তো তাদের দুঃখ কষ্ট কিছুটা দূর হবে। মাল্লায়া বলে, হ্যাঁ, কিন্তু পাওনাদাররা যেভাবে হা করে আছে, ভালো দাম না পেলে ঋণ শোধ করবো কি করে? আসলে মাল্লায়া গ্রামের অধিকাংশ মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে। সে ঋণের টাকার জন্য প্রতিদিন লোকজন তার বাড়িতে ভিড় করে। আজকে পাওনাদার একা আসেনি, পঞ্চায়েতের লোকজনও নিয়ে এসেছে। পঞ্চায়েত বলে, এবার তো ফসল খুব ভালো হয়েছে, তা বিক্রি করে তোমাকে ঋণের অন্তত 80% শোধ করতে হবে। এটা মাল্লায়ার কাছে অনেক বড় চাপ। সে বলে, আপনারা এমনটা কি করে বলতে পারেন? 1 বছর আমি কিভাবে এতগুলো ঋণ শোধ করব? কিন্তু পাওনাদাররা বলে, ঋণ যেহেতু নিয়েছ, শোধ তো তোমাকে করতে হবে। কি আর করার, বাধ্য হয়ে মাল্লায়া রাজি হয় ফসল বিক্রি করে 80% শোধ করার জন্য। দূর থেকে এসব কিছু শুনে আমানিয়া খুব কষ্ট পায়। রাত হলে সবাই একসাথে খেতে বসে। তখন রাজু বলে, বাবা, আমার অটোটা পুরনো হয়ে গেছে, নতুন অটো কিনতে হবে। ফসল উঠলে তুমি কিছু টাকা দিও, বাকি টাকা আমি ম্যানেজ করে নিব। তখন পাশ থেকে লক্ষ্মী বলে ওঠে, বাবা, 2 মাসের মধ্যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। সরকারি চাকরির কোচিং করার জন্য শহরে যেতে হবে। ছেলে মেয়েদের আবদারে মাল্লায়া মাথা নেড়ে সম্মতি দেয়, কিন্তু তাদের খারাপ অবস্থার কথা তাদেরকে বুঝতে দেয় না। আসলেই বাবা মা এমনই, নিজেরা শত কষ্টের মাঝে থেকেও সন্তানের মুখে হাসি ফোটাতে চায়। গভীর রাতে দেখা যায় খোলা মাঠে গিয়ে পুকুরের ধারে কেউ একজন কিছু একটা ফেলে দিয়ে চলে যায়। পরের দিন সকালে চারপাশের পরিবেশ দেখে বোঝা যায় কেউ একজন মারা গিয়েছে।
বৃদ্ধ দাদু বাপুকে বলে, ভালো মানুষটি রাতে আমার সাথে কথা বলেছিল, একসাথে ঘুমিয়েছিল, আর সকাল হতেই সে আমাদের ছেড়ে চলে গিয়েছে নাপিড়ার দেশে। আসলে এখানে মারা গিয়েছে শিবার মা, অর্থাৎ সেই ড্রাইভারের মা। শিবা তার মায়ের অন্তিম সংস্কার শেষ করে বাবাকে বলছে, ভেবেছিলাম ওইটা বিক্রি করলেই জীবন বদলে যাবে, কিন্তু এখন সেটা খুঁজে পাচ্ছি না। তুমি যদি কিছু জানো প্লিজ আমাকে বলো। তখন তার বাবা বলে, তোর মা ভেবেছিল ওই মূর্তিটি ঘরে রাখলে অমঙ্গল হবে, তাই সে সেটা পুকুরে ফেলে দিয়েছে, কিন্তু কোন পুকুরে ফেলেছে সেটা আমি জানি না। শিবা বলে, যেভাবে হোক আমাকে ওই মূর্তিটি খুঁজে বের করতে হবে, তাহলে আমার জীবন বদলে যাবে। কয়েকদিন পরে মাল্লায়া তার ফসল তুলতে শুরু করে। সারাদিন কষ্ট করে সে মাঠ থেকে তুলাগুলো ঘরে নিয়ে আসে। এরপরে সবাই মিলে তুলাগুলো বস্তায় ভরে গাড়িতে তোলে এবং বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। কিন্তু বাজারে গিয়ে দেখে সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। গাড়ি পার্কিং করে মাল্লায়া একজনকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে? লোকটি উত্তর দেয়, দাম বাড়ানোর দাবিতে কৃষক আন্দোলন করেছে, এখন কেউ কিছু কিনবেও না, বিক্রিও করবে না। এ কথা শুনে মাল্লায়া সবার মতো অপেক্ষা করতে থাকে কখন মহাজন দাবি মেনে নিবে। একটু পরে রাজু খাবার নিয়ে আসে, সে ড্রাইভার আর তার বাবার জন্য। বাবাকে খেতে দিয়ে বলে, তুমি বাসায় চলে যাও, আমি এখানে আসি। প্রথমে মাল্লায়া যেতে চাই না, কিন্তু রাজু বলে, আজ তো কিছুই বিক্রি হবে না, তুমি বাসায় গিয়ে একটু বিশ্রাম করো, আমি তো এখানে আসি। তখন মাল্লায়া বলে, ঠিক আছে, তবে এই ট্রাক ছেড়ে তুই কোথাও যাস না। এই কথা বলে সে বাসার দিকে রওনা দেয়। বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। রাজু ড্রাইভারকে নিয়ে চলে যায় পাশের একটি বারে। সেখানে তারা লাল পানি খেতে থাকে। এক পর্যায়ে ড্রাইভার বলে, ভাই আমার বোনের বাসায় একটু পাশেই, আজ রাতটা আমি ওইখানে কাটিয়ে দিব, সকাল হলেই ফিরে আসবো, এই নে গাড়ির চাবি তুই রাখ। রাজু বলে, ঠিক আছে, তবে সকালে না এলে আমরা বিপদে পড়ে যাব। ড্রাইভার হেসে বলে, আসবো তো বললাম, এ বলে সে চলে যায়। মাঝরাতে বিদ্যুতের ঝলকে মাল্লায়ার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে দেখে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। এটা দেখে মাল্লায়াও তার স্ত্রীর চিন্তায় পড়ে যায়। সে ছেলেকে ফোন করতে থাকে, কিন্তু রাজু মাল খেয়ে টাল্লে হয়ে পড়ে রয়েছে, যার কারণে ফোন বাজতে থাকলেও সে কিছু টের পায় না। ফোন না ধরায় মাল্লায়ার চিন্তা বেড়ে যায়। বৃষ্টিতে ভিজেই রওনা দেয় মার্কেটের দিকে। সেখানে গিয়ে দেখে তুলাগুলো ভিজে একদম নষ্ট হয়ে গেছে। এখন আর সেগুলো বিক্রি করা সম্ভব নয়, তার সব পরিশ্রম বৃথা গেল। মাল্লায়া কষ্ট বুকে চেপে ধরে জমিতে চলে আসে। জমির পাশে গাছের একটি ঢালে দড়ি লাগাতে শুরু করে। পরিবার, পাওনাদার, বাচ্চাদের চাওয়া পাওয়া সবকিছু মনে করে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যক্রমে গ্রামের একটি লোক তাকে দেখে ফেলে আর স্কিনে আলো কালো হয়ে যায়। পরবর্তী সিন শুরু হয় হসপিটালে। সবার চোখে মুখে কান্নার ছাপ। আমিনিয়া তাকে কিছু বলতে চেয়েও বলতে পারে না। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর পাওনাদাররা আবারও আসে। তখন মাল্লায়া বলে, আপনারা তো অনেক দিন সময় দিয়েছেন, আর কয়েকটা সময় দিন, জমি বিক্রি করে হলেও আপনাদের ঋণ শোধ করব। পাওনাদাররা বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। রাতে মাল্লায়া তার স্ত্রীকে বলে, এই পরিবারে এখন আমার থেকেও বেশি টাকার খুব প্রয়োজন। আমি মারা গেলে কৃষি নিধিতে সরকার 5 লক্ষ টাকা দিবে। সে টাকা দিয়ে তুমি অন্তত পাওনা টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে। আমানিয়া বলে, তুমি মরে গেলে আমার কি হবে? তার থেকেও ভালো আমরা সবাই একসাথে মরে যাই, বেঁচে থেকে আর কি করব বলো? এগুলো বলতে বলতে সে চোখের জল মুছতে থাকে। তখন বাইরে কিছু একটা শব্দ হয়। তারা উঠে জানালা দিয়ে দেখে দাদু কুকুর তাড়াচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে দেখে। তখন আমানিয়া দাদুর দিকে তাকিয়ে বলে, উনি মারা গেলেও তো আমরা সরকার থেকে টাকা পাবো, বয়স হয়ে গিয়েছে, এমনিতেও কয়েকদিন পরে মারা যাবে। মাল্লায়ারও টাকার খুব প্রয়োজন ছিল যে সেও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু ভাবত ছেলে কি আর পারে সরাসরি তার বাবাকে বলতে তুমি মরে যাও? যাই হোক, এর পরের দিন মাল্লায়া তার বাবাকে নিয়ে জমিতে চলে যায়। এখানে এসে মাল্লায়া বলে, আমি অনেক ঋণে ডুবে গেছি, কিছুতেই শোধ করতে পারছি না, তাই আমি ভেবে নিয়েছি আমি মরে যাব। আমি মারা গেলে তো সরকার থেকে আমার পরিবার কিছু টাকা পাবে, সে টাকা দিয়ে না হয় ঋণগুলো পরিশোধ করবে। ছেলের মুখে এমন কথা শুনে বাবা কেঁপে উঠে বলে, তুই মরবি কেন? তোর দিকে তাকিয়ে আছে গোটা একটা পরিবার। আমি তো এমনিতেও বুড়ো হয়ে গিয়েছি, কিছুদিন পরে মরে যাব। তার চেয়ে সব কিছু তুই আমার নামে তৈরি কর, আমি মরব। এইসব কথা শুনে মাল্লায়া মনে মনে ভাবে, আমি তো শালার এটাই চেয়েছিলাম। তারপরে সে এসে তার স্ত্রীকে সবকিছু খুলে বলে যে বাবা মরে যাওয়ার জন্য রাজি হয়েছে। শ্বশুরের মৃত্যুর কথা শুনে আমানিয়া নিজের গহনা খুলে মাল্লায়ার হাতে দিয়ে বলে, এই গহনাগুলো বন্ধক রাখো কিংবা বিক্রি করো, ওনাকে ভালো মন্দ খাওয়ানোর কিছু ব্যবস্থা করো। তিনি আমাদের মাঝে বেশি দিন আর থাকবে না, তাই যতদিন আসেন ভালোভাবে সেবা যত্ন করতে হবে। মাল্লায়া গহনাগুলো বিক্রি করে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসে। নতুন জামা কাপড় পেয়ে বাপু তো খুব খুশি হয়ে যায়। এরপরে মাল্লায়া তাকে নিয়ে চলে যায় স্টুডিওতে স্মৃতির পাতায় গেঁথে রাখার জন্য কয়েকটা ছবি তোলে।
সে বাবাকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, বিরিয়ানি কিংবা ভালো খাবার রান্না করে তাকে খাওয়ায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মাল্লায়া ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে তার বাবা বিছানা নেই। সে দৌড়ে গিয়ে ঘুম থেকে তার স্ত্রীকে টেনে তুলে বলে, বাবু বিছানায় নেই। আমানিয়া ভাবে হয়তো তাদের কথা ভেবে শ্বশুর আত্মহত্যা করেছেন। এই ভেবে সে কান্না করতে থাকে, কিন্তু মাল্লায়া বলে, কান্না পরে করো, আগে ডেড বডিটা খুঁজে আনার ব্যবস্থা করতে হবে তো। সে তার বাবাকে খুঁজতে বের হয়ে পড়ে। যেখানে যেখানে তার যাওয়ার সম্ভাবনা ছিল সেখানে সেখানে খুঁজে দেখে, কিন্তু কোথাও পায় না। সর্বশেষ যখন সে জমিনের দিকে যাচ্ছিল তখন পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, এই নে লোটা, তোর বাপ লোটা ছাড়াই হিসেব করতে বসে গিয়েছে। হিসাব শেষে দাদু যখন বাসায় ফিরে আসেন, আমানিয়া দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। দাদু বলেন, বোমা কি রান্না করেছো? খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। আমানিয়ার রিয়েকশনটা দেখার মতো ছিল। এদিকে লক্ষ্মী মনোযোগ সহকারে পড়াশোনা করছিল, কারণ আর কিছুদিন পরে তার গ্র্যাজুয়েশন শেষ হবে। সেই কলেজের একজন শিক্ষক লক্ষ্মীকে খুব পছন্দ করে। সে যে পছন্দ করে এটা লক্ষ্মীও জানে, কিন্তু সে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ তাদের পরিবারের অবস্থা একটু দুর্বল। লক্ষ্মীর মনে হয় এখন প্রেম ভালোবাসার সময় নয়, প্রথমে পড়াশোনা শেষ করে একটি চাকরি করতে হবে, তারপরে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর ভাই রাজু তার পছন্দের মেয়েটিকে অটোতে করে ঘুরাতে নিয়ে গিয়েছে। কিছুদিন আগেই রাজু তাকে প্রপোজ করেছিল। এখন তারা দুজন মিলে ঘুরে বেড়ায়, একসাথে সময় কাটায়। তাদের দিনগুলো বেশ আনন্দেই কাটতেছিল। রাজু সত্যি সত্যি মেয়েটিকে খুব ভালোবেসে ফেলে। সেই মেয়েটিকে নানান উপহার দেয়, যদিও মেয়েটি বিশেষ কিছু চায় না। নতুন নতুন চুলকানি ভালো তো লাগবেই। এটা দেখা দেখির জন্য ক্যামেরাম্যানও কিছুক্ষণ তাদেরকে ফোকাস করে। অন্যদিকে শিবা গ্রাম প্রধানের কাছে এসে বলে, আমার মায়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল আমি যেন পুরো গ্রামের সব পুকুর পরিষ্কার করি। আমি তার সেই ইচ্ছাটা পূরণ করতে চাই, তাই আপনি আমাকে গ্রামের সকল পুকুর পরিষ্কার করার অনুমতি দিন। গ্রাম প্রধান বলে, এর জন্য কিন্তু আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। উত্তরে শিবা বলে, আমার কোনো টাকা পয়সাও লাগবে না, শুধু আপনি অনুমতি দিলেই হবে। গ্রাম প্রধান অনুমতি দিয়ে দেন। এতে করে শিবা খুব খুশি হয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ এখন কেউ তাকে আর সন্দেহ করবে না। অন্যদিকে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তারা দাদুর সেবা যত্ন করেই চলছে। প্রতিদিনই ভাবছে হয়তো আজ বাপু বাইরে গিয়ে আত্মহত্যা করবে, কিন্তু না, বুড়ো তো কিছুতেই মরছে না। যাই হোক, একদিন রাতে দাদু হঠাৎ ঘুম থেকে উঠে বসে, আর এই সব কিছু দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল মাল্লায়া ও তার স্ত্রী। বাবু হাঁটতে হাঁটতে গভীর রাতে একটি কুয়োর কাছে চলে আসে, আর এরাও দুজন নাসর বান্দার মতো তার পিছু ছাড়ে না। তাকে ফলো করতে করতে সেই কুয়োর কাছে চলে আসে। দেখা যায় দাদু কুয়োর সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপরে হঠাৎ করে সেই কুয়াতে লাফ দিয়ে দেন। ঠিক তখনই আমানিয়া চমকে উঠে ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল একটি স্বপ্ন। তো সকাল হয়ে যায়, আমানিয়া দরজা খুলে দেখে দাদু এখনো ঘুমিয়ে আছেন। সে নিজের কাজে লেগে যায়। মাল্লায়াও ঘুম থেকে উঠে তার কাজ করছিল, কিন্তু আমানিয়া একটু পরপর দাদুর দিকে তাকিয়ে দেখছিল। অনেক বেলা হয়ে গিয়েছে, কিন্তু তারপরে সে রোদের মধ্যে পড়ে ঘুমাচ্ছে। এই জন্য আমানিয়া গিয়ে তাকে ডাকতে থাকে, শ্বশুরজি শ্বশুরজি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আমানিয়ার কান্না আর মাল্লায়ার ডাকাডাকিতে আশেপাশের লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। কান্নার শব্দ শুনে লক্ষ্মীও সেখানে চলে আসে। সে দ্রুত গিয়ে দাদুর পালস চেক করে বলে, আরে দূর, তোমরা কান্নাকাটি করছো কেন? দাদু তো মারা যায়নি, রাতে হয়তো একটু বেশি খেয়ে ফেলেছে, এই জন্য এখনও ঘুমাচ্ছে। কিন্তু আমানিয়া কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বাপুর বুক জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে থাকে। ঠিক তখনই দাদু উঠে বলেন, কি হয়েছে রে মৌমা? এলাকার সব মানুষ এখানে কেন? কেউ কি মারা গিয়েছে? এটা শুনে সবাই হাসাহাসি শুরু করে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। এরপরে মাল্লায়া তার স্ত্রীকে নিয়ে জমির দিকে যাচ্ছিল, তখন সে বলে, আমি তো ভেবেছিলাম তিনি খুব তাড়াতাড়ি চলে যাবেন, সেই কারণেই এত সেবা যত্ন করেছিলাম, কিন্তু এখন তো দেখছি তার বেঁচে থাকার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। গহনা বিক্রির টাকাটাও শেষ হয়ে গেছে। তাই মাল্লায়া তার বাবাকে আবারও সেই পুরনো জায়গায় নিয়ে বলে, বাবা, আমরা এখানে বসে কিছু কথা বলেছিলাম, সেগুলো কি আপনি ভুলে গেলেন? দেখুন, আমি সেই কাগজগুলো রেডি করে নিয়ে এসেছি। আপনি তো বলেছিলেন তুই না আমি যাব, কিন্তু বাপু বলে, এটা কিসের কাগজ? তুই কোথায় যাবি আর আমি কোথায় যাব? কিছু তো মনে নেই। মানে দাদু সব কিছু ভুলে গেছেন, যেমনটা বৃদ্ধ বয়সে হয়ে থাকে। কি আর করার, মাল্লায়া তো আর সরাসরি বলতে পারে না তুমি মরে যাও। তাই সে চুপচাপ সব কিছু মেনে নিয়ে আবারও সেখান থেকে চলে আসে। রাতে মাল্লায়া তার স্ত্রীকে সব কিছু খুলে বলেছে, বাবা আমার সঙ্গে বলা সব কথা ভুলে গেছে। এটা শুনে তো তার স্ত্রী রেগে মেগে একদমই পায়ের হয়ে যায়। কিন্তু মাল্লায়া বলে, সে যদি ভুলে যায় তো আমি কি করব? আমানিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে খুন করো। মাল্লায়ারও টাকার খুব দরকার ছিল, তাই সে মার্ডারের প্ল্যান করতে শুরু করে। ঠিক পাশ থেকে তার ছেলে ও মেয়ে এইসব কিছু শুনে ফেলে।
এ বিষয়ে রাজু কিছু না বললেও লক্ষ্মী কিছুতেই মানতে পারে না, কিন্তু আমা নিয়ে ইমোশনাল কিছু কথা বলে তাকে বুঝিয়ে ফেলে। এদিকে গোটা একটি পরিবার দাদুকে মেরে ফেলার প্ল্যান করতেছে, আর অন্যদিকে দাদু ড্রাইভারের মাকে কল্পনা করে কিছু একটা মনে করার চেষ্টা করে, কিন্তু সে তো মন ভোলা পাখি, কোনোভাবেই সেটা মনে করতে পারছিল না। রাততে মাল্লায়া আর তার স্ত্রী মদের সঙ্গে বিষ মিশিয়ে দাদুকে খুব আদর করে খাওয়াতে যায়, কিন্তু আজ দাদুর কী যে হলো, তিনি বলেন না রে আজ মোট নেই, খাবো না। এ কথা বলে তিনি সেখান থেকে উঠে চলে যান। আর এদিকে মাল্লায়া তার স্ত্রীর রিয়েকশন উপস দেখার মতো ছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় রাজু তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাতে চুপি চুপি দেখা করতে আসে। সে তাকে একটি স্বর্ণের চেন উপহার দেয়, এতে করে তার গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। শুধু খুশি হয় না, সে রাজুকেও খুশি করে দেয় লুতুর পুতুর প্রেম প্রেম খেলে। এরপরের সিনে দেখা যায় লক্ষ্মী তার স্যারকে বলতেছে, শুনেছি তুমি নাকি আমার জন্য বিয়েতে না করে দিয়েছ, এমনটা না করে বিয়ে করে নাও। তোমার সঙ্গে আমার কখনো মিল হবে না, আমার না আছে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে কোনো ভবিষ্যৎ। কিন্তু বিশ্বপ্রেমিক জবাবে বলতে থাকে, আমি তোমাকে ছাড়া বিয়ে করব না। লক্ষ্মী তখন বিরক্ত হয়ে বলে, তাহলে মরেই যান আপনি আমার অপেক্ষা করতে করতে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে পঞ্চায়েতের লোকজন মাল্লায়াকে ডেকে বলে, এই নাও কাগজ, এখানে সাইন করো। 1 মাসের ভিতরে তুমি যদি টাকা না দিতে পারো, তাহলে আমরা তোমার জমিটি বিক্রি করে পাওনাদারের ঋণ পরিশোধ করে দিব। কি আর করার, সে তো ঋণ পরিশোধ করতে পারছে না, তাই বাধ্য হয়ে সেখানে সাইন করে দেয়। রাতে বাবা ছেলে দুইজনে একসাথে ডাবের পানি খাচ্ছিল, তখন মাল্লায়া বলে, বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি খুন করব। বাবু বলে, তারা তোকে টাকা ধার দিয়ে তোর উপকার করেছে, আর তুই তো পুরো গ্রামের মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিস, তো কয়জনকে খুন করবি? মাল্লায়া বলে, আরে আমি তো তাদেরকে মারবো না। বাবু বলে, তো কাকে? আমাকে? আমাকে মেরে কি হবে বেটা? মাল্লায়া বলে, সেদিন তো তুমি বলেছিলে। কিন্তু বাবু বলে, আমার তো কিছুই মনে নেই, তবে একটা কথা বলছি শুন। কিছুদিন আগে গ্রামের একটি পুকুর খননে আমি একটা সোনার মূর্তি পেয়েছিলাম, কিন্তু সেটা আমি কোথায় রেখেছি তা ঠিক মনে করতে পারছি না। যদি সেই মূর্তিটা একবার পেয়ে যাই, তাহলে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। তার কথা শুনে মাল্লায়া কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সে সেটা বিশ্বাস করে না, উল্টো বলতে থাকে, বুড়ো বয়সে মাথাটাও গেছে। এই কথা বলে সে বাবাকে নিয়ে বাসার দিকে চলে আসে। অন্যদিকে রাজু তার বন্ধুদের সঙ্গে নেশা করতে বসে বলে, কিছুদিনের মধ্যে তোদেরকে একটি সারপ্রাইজ দিব। তারা জানতে চায়, কি সারপ্রাইজ? আমি কিছুদিনের মধ্যে একটি নতুন অটো কিনবো। কথাটা শুনে তার এক বন্ধু বলে, তোর তো ঠিকমতো খাওয়ার টাকাও নেই, তুই আবার অটো কিনবি? জবাবে রাজু বলে, আমার দাদা মরে গেলে তো টাকা আসবে, সে টাকা দিয়ে কিনবো। রাজু এখানে নেশার ঘরে তার বন্ধুদের সঙ্গে সকল গোপন কথা বলে ফেলে, আর এই সব কিছু তার এক হারামি বন্ধু ভিডিও করে নেয়। সেই রাতে উঠে বসতে বাপুর পায়ে একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকার চেঁচামেচিতে মাল্লায়া ও তার স্ত্রী দৌড়ে আসে, সত্যি সাপে কামড় দিয়েছে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভাবে, এবার বোধহয় কাজটা হয়ে যাবে। কিন্তু বাপু বলে, কি দেখছো? তাড়াতাড়ি একটি অটো নিয়ে আসো। আমানিয়া রাজুকে ডেকে তোলে। লক্ষ্মী প্রয়োজনের জিনিসপত্র নিয়ে নেয়। হাসপাতালে যাওয়ার পথে বাপু বলে, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি এখন মরতে চাই না, আমি লক্ষ্মীর বিয়ে দেখতে চাই। লক্ষ্মীর জন্য একটু একটু করে আমি এই জিনিসগুলো বানিয়েছি। সবাই ইমোশনাল হয়ে যায়। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে বাপু অজ্ঞান হয়ে যায়, তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রাজুর সে হারামি বন্ধুটি ভিডিওটি গ্রুপে দিয়ে দেয়। সকাল হতে দেখা যায় রাজুর বাড়ির সামনে অনেক লোক জমে গেছে। একজন লোক জিজ্ঞাসা করে, তোমরা এখানে জড়ো হয়ে কি করতেছ? একজন উত্তর দেয়, সবাই মিলে বাপুকে মেরে ফেলেছে, তাই আমরা অপেক্ষা করতেছি তাদেরকে ধরে নেব। লোকটি বলে, তোমরা যা বলছো তা ভুল। আমি নিজে দেখেছি গতকাল রাতে বাপুকে সাপে কামড়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে উপস্থিত লোকজন ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এদিকে রাজুর সে ভিডিওটি লক্ষ্মীর এক বান্ধবী দেখে এবং সঙ্গে সঙ্গে সেটি লক্ষ্মী ও তার পরিবারকে দেখায়। ভিডিওটি দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারা তো এটা শুধু ভেবেছিল, কিন্তু এখন তো পুরো গ্রাম বিষয়টি জেনে গেছে। তার মা তাকে মারতে শুরু করে এবং বলে, কতবার তোকে বলেছিলাম নেশা না করতে, এখন আমাদের ইজ্জতটা তুই মাটির সাথে মিশিয়ে দিলি। মায়ের হাতে মার খেয়ে রাজু চুপচাপ চলে যায় সে হারামির বন্ধুর কাছে যে ভিডিওটি করেছিল। রাজু তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। পুরো ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর লজ্জায় তারা কারো মুখোমুখি হতে পারে না। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় এই গ্রাম ছেড়ে তারা শহরে চলে যাবে। পরের দিন সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে একটি মন্দিরে সবাই দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে। সে সময় দাদু একপাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। হঠাৎ তার চোখ চলে যায় মন্দিরের দেয়ালে আঁকা কিছু ছবির দিকে। ধোঁয়ার মাঝে ছবিগুলো দেখার সময় তিনি লম্বা একটি টান দেয় সিগারেটে, আর তখনই তার মনে পড়ে যায় পুরনো এক স্মৃতির কথা। একদিন পুকুর পাড়ে সে একটি সোনার মূর্তি পেয়েছিল।
হঠাৎ পিছন থেকে কেউ তাকে দাগ দেওয়ায় তাড়াহুড়া করে সেটা মাটিতে পুঁতে রেখে সেখান থেকে চলে যায়। এই জন্য শিবার মায়ের মৃত্যুর ঘটনাটি তার বারবার মনে পড়তে থাকে। প্রার্থনা শেষে মাল্লা এসে দেখে বাপু সেখানে নেই। সবাই চিন্তায় পড়ে যায় এবং বাপুকে খুঁজতে শুরু করে। তার যেহেতু সে কথাটি মনে পড়েছে, এজন্য সে সেখানে চলে আসে এবং লুকিয়ে রাখা জায়গা থেকে মূর্তিটি নিয়ে চলে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে শিবার সাথে তার দেখা হয়ে যায়। শিবার কিছুটা সন্দেহ হয় এবং তাকে থামিয়ে প্রশ্ন করে, এই যে হাতে, এটা কি নিয়ে যাচ্ছ তুমি? দাদু একটু হেসে বলে, আরে নারকেলের ছাল। শিবা বলে, নারকেলের ছাল? সত্যি নাকি ঠাট্টা করছো? দাদু হাসতে হাসতে বলে, আরে ভাই, নারকেলের ছাল। এই বলে দুজন দুদিকে চলে যায়। শিবা চলে যায় তার পথে আর দাদু হাঁটতে থাকে মন্দিরের দিকে। ঠিক তখনই পিছন থেকে মাল্লা এসে বলে, তুমি কোথায় গিয়েছিলে? আমরা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। উঠো উঠো, দেরি হয়ে যাচ্ছে। তো এরপরে তারা শহরের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে গাড়ি থেমে যায়। আসলে দাদু সে মূর্তিটি সবাইকে দেখাচ্ছিল। মূর্তিটি দেখে সবাই হতবাক হয়ে যায়, চুপচাপ তাকিয়ে থাকে আর ধীরে ধীরে স্ক্রিন অন্ধকার হয়ে যায়। মুভির শেষ সিনে দেখা যায় মাল্লা এখন খুব আনন্দে আছে। একসময় যিনি ছিলেন দুঃখী, ঋণে ডুবে থাকা একজন সাধারণ মানুষ, তিনি এখন সব ঋণ পরিশোধ করে ফেলেছেন। আসলে মাল্লা সে মূর্তিটি সরকারের কাছে হস্তান্তর করেছিল আর সরকারের পক্ষ থেকে উপহার হিসাবে তারা মাল্লাকে প্রচুর টাকা দেয়। সে টাকা দিয়ে মাল্লা নিজের সমস্ত ঋণ পরিশোধ করে। ছেলেকে উপহার দেয় একটি নতুন গাড়ি আর মেয়ের জন্য ব্যবস্থা করে দেয় একটি সরকারি চাকরি। আজ সে তার পুরো পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। একটি হাসিমুখে ভরা দৃশ্যের মাধ্যমে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। মানুষ বলে অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়, কিন্তু বাস্তবতা হলো জীবনে যখন মানুষ কঠিন পরিস্থিতির ভিতরে দিয়ে যায় তখন সে জীবনকে সত্যিকার অর্থে বুঝতে শিখে। এই পৃথিবীতে আপন পর চিনতে হলে মানুষকে অভাবে পড়তে হবে, কারণ অভাবে পড়লেই যে মানুষ আপন পর চিনতে পারে। তো যাই হোক বন্ধুরা, বাকি কথাগুলো আপনারা বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।